আমাদের পার্টিটা তৈরি হয়েছিল 2022 সালে হাওড়ার জেলার সাকরাইল থানার আন্ডারে পার্টিটা তৈরি হয়েছিল। 2023 সালে আমরা ত্রিপুরা ইলেকশনে পার্টিসিপেট করি। এই অফিস হয়েছে পার্টি অফিস 2022 সাল থেকে হয়েছে। এখানে কি কি কাজ হচ্ছে? এটা সব রকম কাজ হয়। এই অফিসের ফাউন্ডার কে এখানে? মা আর বাবা। কি নাম? উত্তরকুণ্ড শিউলিকুণ্ড। এই সিপিআই ছুটেও হলেও ভারতবর্ষের অনেক কটা স্টেটে আমাদের সদস্য রয়েছে আমার দ্বারা করা, যেহেতু আমি ফাউন্ডার ছিলাম। কিভাবে দল চলবে, কিভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবটাই আমার মাথা প্রসূত ছিল। এবং যারা নতুন আসছে তাদের ওয়েলকাম, তাদের সঙ্গে বসতে চাইছি। দেখুন, সময়ের সঙ্গে পরিবর্তনটা সবচেয়ে বড় জিনিস। কাল পর্যন্ত একরকম চিন্তাধারা ছিল, চিন্তাধারা চেঞ্জ হচ্ছে, দলের সবার সঙ্গে মিটিং হয়েছে, সবার একটাই বক্তব্য, দল চাইছে আমরা বসি। সালটা 2022-23 হাওড়ার সাকরাইলের একটি অখ্যাত গ্রামে এক দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী এবং আরও কয়েকজন সঙ্গী সাথী মিলে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর সেই রাজনৈতিক দলের নামকরণ হয়। তারা দিল্লির নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনও পেয়ে যায়, সিম্বল অর্থাৎ দলের প্রতীকও পেয়ে যায়, পেন বা কলম। যদিও নির্বাচন কমিশনের রেজিস্ট্রিকৃত হলেও এই দলটি ছিল আনরেকগনাইজড, অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে খাতায় কলমে এই এনসিপিআই ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া তারা নির্বাচন কমিশনের নথিভুক্তকরণ কিন্তু অস্বীকৃত একটি রাজনৈতিক দল। এরপর 2023 আমাদের পাশের রাজ্য, বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরার বিধানসভা নির্বাচনে তারা দুটি কেন্দ্রে প্রার্থী দেয় এবং যথারীতি জামানত বাজেয়াপ্ত হয়, নোটার থেকেও কম ভোট পায়। পার্সেন্টেজে সেই ভোটটা দাঁড়ায় 0.03%। এরপর 2023 পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনেও বেশ কয়েকটি আসনে তারা প্রার্থী দেয় এবং একই ফলাফল হয় ত্রিপুরা বিধানসভা নির্বাচনের মতো, প্রত্যেক প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়। এই অফিস হয়েছে পার্টি অফিস 2022 সাল থেকে হয়েছে। এখানে কি কি কাজ হচ্ছে? এটা সব রকম কাজ হয়। এই অফিসের ফাউন্ডার কে এখানে? মা আর বাবা। কি নাম? উত্তরকুণ্ড শিউলিকুণ্ড। আচ্ছা, এখানে এখানে যে সাকরাইল ব্লকে কোনো নির্বাচনে এই পার্টি অংশগ্রহণ করেছিল? হ্যাঁ, দাঁড়িয়েছিল। কত সালে? ওই পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল। সেই সময় এই রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য কিন্তু রাজ্যে ক্ষমতায় আসা ছিল না, কারণ তারা জানতো এটা কোনোদিনই হয়তো সম্ভব নয়। কিন্তু আচমকা 2026 রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস যখন ভাঙতে শুরু করে, তখনই এই দলটিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, শুধু বাংলার বুকে নয়, গোটা ভারতবর্ষে, যা এখনও চলছে। কেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন, তৃণমূলের অন্তত 20 জন সাংসদ 2024 সালে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো, প্রতীক, জোড়াফুল প্রতীক এবং দলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন, সেই 20 জন সাংসদ, বাঘা বাঘা সাংসদ, সেলিব্রিটি সাংসদ, হেভিওয়েট নেতা নেত্রী, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দেব কিংবা সায়নী ঘোষ, প্রত্যেকেই কিন্তু এই এনসিপিআইতে জয়েন করে তাক লাগিয়ে দিয়েছে, শুধু রাজ্যবাসীকে নয়, গোটা দেশবাসীকে। সেটা আপনারা সবাই জানেন। আগামী দিনে যদি আমরা দেখতে পাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের নেতৃত্বে তৃণমূলের যে আলাদা ব্লক বিধানসভায় বিধায়করা তৈরি করেছেন এবং তারাই প্রধান বিরোধী দল হিসাবে নিজেদেরকে দাবি করছেন, তারাও যদি এই এনসিপিআই এর সঙ্গে হাত মেলায়, অবাক হবেন না। প্রথমে আমরা ভেবেছিলাম দলটা প্রতিষ্ঠাই হয়েছিল ত্রিপুরার মাটিতে, কিন্তু না, ত্রিপুরা বিধানসভায় তারা দুটো আসনে প্রার্থী দিয়েছিল ঠিকই, কিন্তু দলটা ভূমিষ্ঠ হয়েছে এই বাংলার মাটিতে, হাওড়ার সাকরাইল থানার অন্তর্গত একটি অখ্যাত গ্রামে, এবং সেখানেই তাদের কার্যালয়। রাতারাতি তাদের গুরুত্ব এতটাই বেড়ে যায় যে সেই কার্যালয়ের বাইরে এখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। কেন থাকবে না? কারণ এই মুহূর্তে বাংলার বুকে সবচেয়ে বেশি সাংসদ তাদেরই তো দখলে, যেটা রাজ্যের শাসক দল বিজেপির দখলেও নেই। এনসিপিআই এর সাংসদ সংখ্যা যখন 20, আগামী দিনে শুনছি আরও 2-3 জন বাড়তে পারে, তখন রাজ্যের শাসক দল বিজেপির সাংসদ সংখ্যা 12, তৃণমূলের সাংসদ সংখ্যা 8। শুধু তাই নয়, তৃণমূল থেকে ভাঙানো 20 জন বাঘা বাঘা সাংসদ বর্তমানে কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক, এবং রাজ্যের বুকেও বিজেপির ডবল ইঞ্জিন সরকার বন্ধু বা জোটসঙ্গী এই এনসিপিআই। সেই জায়গা থেকে এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতিতে
এনসিপিআই যে একটা বড় দল এবং আলোচিত নাম তা বলার অপেক্ষা রাখে না। দর্শক বন্ধু, এবারে আমি আপনাদের সঙ্গে আলাপ করাবো বা আমি আপনাদেরকে শোনাবো সেই স্বামী স্ত্রী যারা একটা সময় 2022-23 সালে এই এনসিপিআই দলটা হাওড়ার সাকরাইলের একটি অখ্যাত গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন। আজ তারা পশ্চিমবঙ্গের বুকে সাংসদ সংখ্যার বিচারে সর্ববৃহৎ দল। সেই স্বামী স্ত্রী উত্তীয় কুণ্ডু, শোনা যায় তিনি একটি স্থানীয় সংবাদ মাধ্যমের এডিটর এবং আরও কিছু কিছু সমাজসেবামূলক কাজকর্ম করেন, এবং তার স্ত্রী শিউলি কুণ্ডু এই এনসিপিআই নামক দলটির প্রতিষ্ঠাতা সভাপতি অর্থাৎ ফাউন্ডার প্রেসিডেন্ট। যদিও বর্তমানে তিনি সেই দায়িত্ব নেই, তিনি আবার পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী। মূলত নারী সুরক্ষা বা অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের নিয়ে তারা কাজ করতেন, সমাজসেবামূলক কাজ করতেন, এর বাইরে তারা মানবাধিকার নিয়েও কাজ করতেন। কিন্তু আচমকা তারাও সম্ভবত স্বপ্নে ভাবতে পারেননি যে একসঙ্গে একজন দুজন নয়, একসঙ্গে 20 জন সাংসদ তাদের দলে যোগ দেবে এবং রাজনৈতিকভাবে তাদের গুরুত্ব শুধু বাংলার বুকে না সর্বভারতীয় ক্ষেত্রে অনেকটাই বেড়ে যাবে। আমি প্রথমেই শোনাবো কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা এনসিপিআই দলের প্রতিষ্ঠাতা সভাপতি অর্থাৎ চেয়ারপারসন শিউলি কুণ্ডু তিনি কি বলছেন আপনাদের শোনাবো। তারপর একে একে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা সদস্যের বক্তব্য আপনাদের শোনাবো যারা এই এনসিপিআই দলটিকে আজ থেকে বছর 4 আগে কিছুটা অ্যামেচার হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। শুনুন প্রথমে শিউলি কুণ্ডুর বক্তব্য, ঠিক কী কারণে তিনি ও তার স্বামী এই এনসিপিআই নামক রাজনৈতিক দলটি সর্বপ্রথম প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করেছিলেন। আপনার এই পার্টির কবে প্রতিষ্ঠা, আপনাদের কি আদর্শ ছিল, কি কারণে এই পার্টি করেছিলেন, কোথায় রেজিস্ট্রেশন হয়েছিল, একটা যদি ডিটেলসে বল। আমাদের পার্টিটা তৈরি হয়েছিল 2022 সালে, এবং সেই সময় আমরা যখন পার্টিটা তৈরি হয় এটা হাওড়ার জেলার সাকরাইল থানার আন্ডারে পার্টিটা তৈরি হয়েছিল। পার্টিটা তৈরি হওয়ার পরে 2022 সালে তৈরি হওয়ার পরে 2023 সালে আমরা ত্রিপুরা ইলেকশনে পার্টিসিপেট করি, এবং 2023 সালে আমরা যখন পার্টিসিপেট করি সেখানে আমাদের 3 জন ক্যান্ডিডেট ছিল, এবং সেখানে আমরা হয়তো কোনো সিট পাইনি, কিন্তু একটা ভালো কন্টেস্ট হয়েছিল এবং সেটা আমাদের অভিজ্ঞতাটাও খুব ভালো হয়েছিল। আমাদের প্রথম অভিজ্ঞতা আমাদের খুব ভালো হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে আমরা আস্তে আস্তে পশ্চিমবঙ্গেও কাজ শুরু করি এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ইলেকশনেও বেশ কিছু জায়গায় আমরা প্রার্থী দিয়েছিলাম। আর বর্তমানে বেশ কিছুদিন আগেই আমি এই পার্টি থেকে অলরেডি রিজাইন করেছি, এবং সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কারণেই করেছি, কারণ আমি হাইকোর্টে প্র্যাকটিস করি এবং আমার বেশ কিছু সোশ্যাল ওয়ার্ক আছে। বহুদিন থেকে আমি সোশ্যাল ওয়ার্ক করি, এটা আমার পার্টি তৈরিরও আগে থেকে করি, এবং মানুষের সঙ্গে কাজ করাটা আমার একটা ভালো লাগার জায়গা। এবং মহিলা একটা সংগঠনও আমার আছে, যেটা দিয়ে আমি মহিলাদের জন্য অনেক কাজ করি এবং করতে ভালোবাসি। মহিলাদের সাথে থাকা, মহিলাদের পাশে থাকা, তাদের এমপাওয়ার করা, বিভিন্ন রকম ভাবে মহিলাদের সাপোর্ট করাটা আমার ভালো লাগা একটা। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দেব সায়নী ঘোষদের এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার ইতিবৃত্ত। সেটা শোনালেন এই এনসিপিআই পার্টির প্রতিষ্ঠাতা সভানেত্রী শিউলি কুণ্ডু। তিনি বলেছেন মহিলাদের জন্য তিনি সমাজসেবামূলক কাজ করেন, তার একটা মহিলা সংগঠনও রয়েছে। তারা একটা সময় ত্রিপুরা বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন, পঞ্চায়েত ভোটেও লড়াই করেছিলেন, পশ্চিমবঙ্গেও কাজ করেন। এভাবেই ধীরে ধীরে এই উদ্দেশ্য থেকেই তারা এই রাজনৈতিক দলটি করেন, কিন্তু তারপর সেভাবে দলটি গ্রোথ হয়নি এবং তিনি তার সভাপতি পদ ছেড়ে দেন। যদিও পার্টির সঙ্গে তারা যুক্ত ছিলেন এবং তাদের হাওড়া সাকরাইলের যে বাড়ি এখনও সেখানেই পার্টির মূল সদর দপ্তর। এবারে দর্শক বন্ধুরা, আপনাদের আমি আরও একজনের বক্তব্য শোনাবো যার মস্তিষ্ক প্রসূত, অর্থাৎ এই উত্তীয় কুণ্ডু বা শিউলি কুণ্ডু এরা প্রতিষ্ঠা করেছিলেন, এরাই পার্টির নেতৃত্বে ছিলেন, কিন্তু যার মস্তিষ্ক প্রসূত অর্থাৎ যার মাথা থেকে প্রথম এসেছিল এনসিপিআই নামক একটি দল তারা প্রতিষ্ঠা করবেন, সেই শান্তনু দে তিনি সম্ভবত উত্তর 24 পরগনার বারাসাতের বাসিন্দা। এই এনসিপিআই পার্টি নিয়ে তিনি আরও বিস্তারিত আপনাদের সামনে জানাবেন এবং আগামী দিন এই যে 20 জন ভেঙে তৃণমূলের তাবড়ো সাংসদরা চলে এসছেন, তাদের দলে যোগ দিয়েছেন, সেটা নিয়েও বা তাদের কি চিন্তা ভাবনা। শুনুন শান্তনু দে, যার মস্তিষ্ক প্রসূত এই এনসিপিআই পার্টি, তিনি কি বলছেন। বিদ্রোহী কিছু সাংসদ তৃণমূলের তারা এই এনসিপিআইতে যোগদান করেছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? আমাদের ছোট দল আসলে তো ভালোই হয়, আমি চাইবো দলের সবার সঙ্গে আলোচনাটা হোক,
এই সিপিআই ছুটেও হলেও ভারতবর্ষের অনেক কটা স্টেটে আমাদের সদস্য রয়েছে আমার দ্বারা করা, যেহেতু আমি ফাউন্ডার ছিলাম। কিভাবে দল চলবে, কিভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবটাই আমার মাথা প্রসূত ছিল। তো আমি চাই দল এগোক, এবং যারা নতুন আসছে তাদের ওয়েলকাম, তাদের সঙ্গে বসতে চাইছি। দেখুন, সময়ের সঙ্গে পরিবর্তনটা সবচেয়ে বড় জিনিস। কাল পর্যন্ত একরকম চিন্তাধারা ছিল, চিন্তাধারা চেঞ্জ হচ্ছে, দলের সবার সঙ্গে মিটিং হয়েছে। এবার একটাই বক্তব্য, দল চাইছে আমরা বসে একসাথে কাজটা করব। বিদ্রোহী সাংসদ তাদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন সময় অ্যালিগেশন ছিল। তো দেখুন, রাজনীতিতে সম্ভব অসম্ভব দুই পজিশন থাকে। ওদের বিরুদ্ধে বলছে, আবার জনতাই ওদের জিতিয়েছে। তো সবটাই গণদেবতার উপরে নির্ভর করে। তো আমরা চাইবো দলের ভালো হোক, আমাদের দলটাও যেন এগোতে পারে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করতে পারে, সেই চিন্তাধারাটা আমার মধ্যেও রয়েছে। সাংসদ পদ এক্ষুনি তারা তৃণমূলের, তাহলে সেক্ষেত্রে কি হবে? মানে তৃণমূলটাকে ওটা কনস্টিটিউশনে যেরকম লেখা রয়েছে সেইভাবেই হওয়া উচিত। এখন যদি নতুন দলে আসলে ওটা চলে যায়, সেরকম যদি প্রভিশন থাকে তাহলে সেটা হবে। এখন কি রয়েছে কনস্টিটিউশন সেটাও জানতে হবে। আমি আমার লিগ্যাল সেলের সঙ্গে কথা হবে, আমরাও আলোচনা করবো এটা নিয়ে। আমি তো চাইবো যে পদত্যাগ করে আমাদের সঙ্গে মিশাটাই ভালো, কারণ আমরা মানবাধিকার নিয়ে কাজ করা সোশ্যালিস্ট, ঠিক আছে? আমরা তো চাইবো মানুষের জন্য কাজ করুক, এবং ওরা যদি আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেটাকে মেনে যদি এগিয়ে যায় তাহলে নিশ্চয়ই সেইভাবেই হওয়া উচিত। কিন্তু আপনি একজন ফাউন্ডার, ন্যাশনাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, কিন্তু তারপরেও আপনি জানেন না, আপনার অজান্তে এই মার্চটা হলো, মানে এটা কি সত্যি হবে? আমি তো সোশ্যাল মিডিয়ার থেকে এবং বিভিন্ন নিউজ চ্যানেল বা আমাদের যে পুরনো নেতারা রয়েছে তাদের কাছ থেকে খবরটা পাই। তো পাওয়ার পরে আমার চিন্তাধারা তখন একরকম ছিল, ডিসিশন আবার চেঞ্জ হয়েছে। আমরা ওয়েলকাম করতে চাইছি, এবং আমরা চাইছি যারা টিএমসির যারা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করুক, তাহলে আমরাও জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই যে দলটার কোনো রাজনৈতিক কোনো ইয়ে আছে, মানে কোনো অ্যাক্টিভিটিস নির্বাচনে লড়েছিল কিনা বা কোনো? নির্বাচনে আমি 2022 থেকে চেষ্টা করে ত্রিপুরায় 7টা সিটে আমি নমিনেশন করিয়েছিলাম, তার মধ্যে 3টে নমিনেশন অ্যালাউ হয়েছিল, এবং সেই 3টে নমিনেশনেই লড়াই হয়েছিল। কম বেশি ভোট পেয়েছে ওরা। মানুষ ভালোবাসে দলটাকে, বিশেষ করে আমাকে ভালোবাসে, আমি মানুষের অধিকার নিয়ে কাজ করি বলে বহু বছর ধরে কাজ করছি, এবং ওইখান থেকেই মানবাধিকারের সঙ্গে কাজ করাটা বা মানবাধিকারকে নিয়ে কাজ করা, আরটিআই নিয়ে কাজ করা, এগুলি আমি করে থাকি। মনে হয় যে আপনার হাত থেকে আস্তে আস্তে রাশ অন্যদের হাতে চলে যাচ্ছে, যেই দলটা আপনি ফাউন্ডার মেম্বার? রাস ওইভাবে তো কেউ কেউ হয়তো চাইছে, কিন্তু দল চাইছে রাস আমার হাতে থাকুক। দলের যারা মেম্বার রয়েছে তারা চাইছে রাসটা আমার হাতে থাকুক। এই যে কালকে যে সিদ্ধান্ত, এই এত বড় একটা সিদ্ধান্ত, কার মানে আপনাদের দলের কে সিদ্ধান্তটা নিল যে তারা আসুক বা তাদের? আমি যতটা শুনতে পাচ্ছি শিউলিকুণ্ড এই সিদ্ধান্তটা নিয়েছে। কে? শিউলিকুণ্ডকে আমরা প্রেসিডেন্ট করেছিলাম, আচ্ছা, আমরা দলের সবাই মিলে ভোটাভুটি করে প্রেসিডেন্ট করেছিলাম ওকে, ওনাকে। তাহলে বিদ্রোহী সাংসদদের কে যোগাযোগ করলেন এই শিবুর সাথে? সেটা আমার কাছে খবর নেই। বিদ্রোহীদের মধ্যে কে যোগাযোগ করেছে সেটা আমি এখনো খবর পাইনি, তবে খবর নিশ্চয়ই পাবো। কিসের ভিত্তিতে ওরা এই দলে যোগদান করে? ওরা দেখছে সোশ্যালিস্ট দল, একটা দল আন্দোলন করেছে, ওদের এত সাপোর্টার রয়েছে, ভিতরে ভিতরে প্রচুর সাপোর্টার রয়েছে, সেটা দেখেই ওরা আকৃষ্টটা হয়েছে। সেক্ষেত্রে তাদেরও রাজনৈতিক অস্তিত্ব, হ্যাঁ, অস্তিত্বটা টিকে থাকবে, সেভাবেই ওরা আকৃষ্টটা হয়েছে। এনসিপিআইটা বিলুপ্ত হবে না, এনসিপিআই বিলুপ্ত হতে আমরা দেব না, কারণ দলের প্রচুর সদস্য রয়েছে, আমাদের মধ্যে প্রচন্ড একটা ইউনিটি রয়েছে, তো আমরা সেটা হতে দেব না। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন শান্তনু দে, এই এনসিপিআই দলটির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনিও স্পষ্টতই বললেন যে একটা সময় আমরা চিন্তা ভাবনা করেছিলাম, এখন দেখছি তারা যদি আসে, অর্থাৎ তৃণমূলের এই সাংসদরা যারা এসছে তাদের সাথে বসে আমরা আলোচনা করে আগামীর কর্মসূচি ঠিক করব, যাতে দল ধীরে ধীরে বড় হয়, অন্যান্য রাজ্যেও যাতে কাজ করে। এবং সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন এ রাজ্যে বিজেপি অথবা কেন্দ্রের এনডিএ সরকারকে সমর্থন করতে তাদের কোনো সমস্যা নেই। তো আগামী দিন ঠিক কীভাবে এই এনসিপিএ পরিচালিত হয়, খুব ইন্টারেস্টিং, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলে। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে
আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।